আচ্ছা, এর আগের দিন আমরা সংবিধান সভার কার্যাবলী পড়েছি। ফরাসি বিপ্লবের ঠিক পরেই যে সংবিধান সভা কাজ শুরু করলো এবং 1791-এর 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই সংবিধান সভার কার্যকাল ছিল। 1789-এর 4 আগস্ট এই সভা প্রথম ডেক্লারেশন অফ ম্যান অ্যান্ড সিটিজেন দিয়ে যে সংবিধান রচনার কাজটা শুরু করে, সেই সংবিধান সম্পূর্ণ হয় এবং সংবিধান সভা তার কার্যকাল চালায় 30শে সেপ্টেম্বর পর্যন্ত 1791-এর। তারপর লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে একটা নতুন আইনসভা তৈরি হয়। এবার এই যে ফরাসি বিপ্লবের সংবিধান সভা তৈরি হওয়া এবং তার পরবর্তীকালে দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি, নানা ধরনের ইন্টারেস্ট গ্রুপ তৈরি হওয়া, রাজতন্ত্রের পতন, পুরোটাই একটা ঘটনাবহুল ইতিহাস। তো সেই জন্য আমার মনে হয় যে তোমাদের একটা যদি ওয়ার্ড ডকুমেন্টে আমি পরপর ঘটনাবলীগুলো দেখাই, মানে আজকে পুরোটা না, কিছুটা পর্যন্ত, কারণ আমাদের তো আরো কিছুটা অংশ বাকি আছে। প্রথম থেকে এই সংবিধান সভা এবং তার পরবর্তী কিছু দূর পর্যন্ত আমরা ঘটনাবলী একটু পরপর দেখে নিই, তাহলে ওইটা দেখিয়ে তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। তো স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটু দেখো, দরকার হলে তোমরা একটু ছবি তুলেও রাখতে পারো। এটা ফরাসি বিপ্লবের যে পরপর ঘটনাবলী, এটা একটু মাথায় রাখলে তোমাদের পরে আলাদা আলাদা করে টপিক গুলো বুঝতে সুবিধা হবে যে কোনটা কোথায়। আচ্ছা, একদম দেখো, শুরুতে হচ্ছে 1789, এটা তো বিপ্লবের বছর। এস্টেট জেনারেল এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হচ্ছে। এর পর দিনগুলো আমরা একটু দেখে নিই। এটা আমি বলেছি আগে, আমি আরেকবার করে বলছি। 5ই মে, মে 5-এ এস্টেট জেনারেল ডাকা হলো ভার্সাই শহরে, কারণ ভার্সাই ছিল সেন্টার অফ পাওয়ার, রাজা রানী ভার্সাইতেই থাকতেন। আচ্ছা, 17ই জুন ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি করলো থার্ড এস্টেট, যেটা বলেছিলাম মনে করে দেখো, যে থার্ড এস্টেটের সদস্যরা তারা ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করলেন নিজেরা, যারা ফ্রান্সের সংবিধান রচনার দায়িত্ব নিলেন। 20th জুন তাদের কাছে এরকম খবর এলো যে রাজা ন্যাশনাল অ্যাসেম্বলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন, এবং তারা এসে দেখলেন যে তাদের বসার জায়গায় তালা বন্ধ করা। তখন তারা টেনিস কোর্টে এসে শপথ নিলেন যে যতদিন না বিপ্লব হচ্ছে ততদিন তারা একসাথে একত্রিত এবং ঐক্যবদ্ধ থাকবেন। এটা টেনিস কোর্ট ওথ, সেটা হচ্ছে 20th জুন। 11ই জুলাই রাজা অর্থমন্ত্রী নেকারকে ডিসমিস করলেন, এবং সেটাও একটা সাধারণ মানুষের কাছে যে মেসেজ গেল যে রাজা আর্থিক পরিস্থিতির উন্নতি করতে একদমই চান না। এই যে আর্থিক দুরবস্থা এবং সংকট চলছে, সেটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্যই নেকারের এই পদচ্যুতি। 13ই জুলাই প্যারিসে বিভিন্ন বুর্জোয়া মিলিশিয়া তৈরি হলো। মিলিশিয়া হচ্ছে কতগুলো সশস্ত্র গোষ্ঠী। তারা কি করলো, এটা হচ্ছে 14ই জুলাই প্রস্তুতি হিসেবে কতগুলো সশস্ত্র গোষ্ঠী তৈরি হয়ে গেল, যারা আর্মড গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, যারা 14ই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটাবে। প্যারিস থেকে একটা বিক্ষুব্ধ জনতা গোষ্ঠী, তারা গিয়ে ফ্রান্সের যে কুখ্যাত কারাগার বাস্তিল, বাস্তিলের পতন ঘটাবে। যদিও সেই সময় বাস্তিলে খুব কম সংখ্যক বন্দী ছিল, তা সত্ত্বেও বাস্তিল ছিল বুর্বো স্বৈরতন্ত্রের প্রতীক। তাই বাস্তিল দুর্গকে ভেঙে ফেলা মানে
পূর্ব স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা বড় আঘাত। আচ্ছা, 27 আগস্ট ডেক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, এই ঘোষণা হলো, যেটা নাগরিক অধিকারের ঘোষণাপত্র বলে বলা হয়। আর 5ই অক্টোবর 1789, 5ই অক্টোবর, সেটাও আরেকটা বড় ঘটনা। 5ই অক্টোবর মহিলাদের একটা বাহিনী, সংগ্রামী মহিলাদের একটা বাহিনী ভার্সাইতে এসে পৌঁছায় এবং তারা রাজা এবং রানীকে বাধ্য করে প্যারিসে আসতে। সেই মহিলাদের বাহিনীর সঙ্গে রাজা এবং রানী প্যারিসে আসতে বাধ্য হন, ভার্সাইয়ের রাজপ্রাসাদ ছেড়ে। প্যারিসে তাদের যে থাকার জায়গা ছিল, তুইলেরি প্রাসাদ, সেখানে তারা থাকতে শুরু করেন। এটার গুরুত্বটা কি, যে ভার্সাই ছিল হচ্ছে পূর্ব রাজতন্ত্রের ক্ষমতার কেন্দ্র, আর প্যারিস হচ্ছে সংগ্রামী জনতার কেন্দ্র। প্যারিসই হচ্ছে স্টর্ম সেন্টার অফ দ্য রেভলিউশন। তাই প্যারিসে নিয়ে চলে আসাটা রাজতন্ত্রের উপরে একটা চেক হলো, মানে একটা নজরদারি তৈরি হলো রাজতন্ত্রের উপরে। আচ্ছা, এবার সংবিধান রচনার কাজ শুরু হলো। নাগরিক অধিকারের ঘোষণাপত্র আমি বলেছি তোমাদের, এবং একের পর এক সংবিধান বিভিন্ন মেজার্স নিয়ে ফিউডাল যে প্রিভিলেজ গুলো, সামন্ততান্ত্রিক সুবিধাগুলো, সেগুলো একের পর এক অবসান করছে। আবার অন্যদিকে মানুষের যতটা প্রত্যাশা ছিল সংবিধান সভার কাছে, ততটা প্রত্যাশা পূরণ হচ্ছে না, কারণ সার্বজনীন ভোটাধিকার পাচ্ছে না। ফলে দুদিক থেকেই একটা বিরুদ্ধতা ফেস করতে হচ্ছে সংবিধান সভাকে। এবং এই সময় পরিস্থিতি, ফ্রান্সের পরিস্থিতি ক্রমশ আরো জটিল হয়ে যায়। মানে বিপ্লবোত্তর ফ্রান্সেও সংবিধান রচনার সময় এবং সংবিধান সভার কার্যকালীন চলা সময় দেখা যায় যে ফ্রান্সের পরিস্থিতি ক্রমশই, রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। কারণ বিপ্লব হলেও যারা রাজতন্ত্রী, রাজার সমর্থক, অভিজাত, তারা তো মুছে যাননি দেশ থেকে, তারা তো আছেন। ফলে তারা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যে এই নতুন ব্যবস্থাটাকে ধ্বংস করার। আবার অন্যদিকে যারা সাধারণ মানুষ, যারা আরো বেশি ক্ষমতা চেয়েছিল, আশা করেছিল, তারা সেই ক্ষমতা পাচ্ছে না সংবিধানের কাছে। এবং তাদের যে খাদ্য সংকট, সাধারণ দরিদ্র মানুষের যে মূল খাদ্য সংকট ছিল, সেই খাদ্য সংকটের কোনো চটজলদি সমাধান হচ্ছে না। কারণ রাতারাতি তো ফ্রান্সের রাজকোষটা ভরে ওঠেনি, বিপ্লব হয়েছে, বিপ্লব হয়ে রাতারাতি তো সব চেঞ্জ হয়ে যায়নি। সেই জন্য তারাও ক্রমশ আরো র্যাডিক্যাল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে 1790-এ রাজনৈতিক ক্লাব, যেগুলো পলিটিক্যাল ক্লাব, এগুলোর জন্ম হলো। তার মধ্যে দেখো, জ্যাকোবিন আর কর্ডেলিয়ার, এরা হচ্ছে র্যাডিক্যাল গ্রুপ, এরা খুব চরমপন্থী ছিল। ফিউল্যান্স যারা, তারা হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক। আর যারা রয়্যালিস্ট, তারা সরাসরি রাজতন্ত্রেরই সমর্থক, তারা রাজতন্ত্রকে আবার পুনর্বহাল করতে চায়। ফিউল্যান্সরা সাংবিধানিক রাজতন্ত্রকে রাখতে চায়, কারণ এই যে সংবিধান সভা যেটা তোমাদের পড়িয়েছে, সেখানে কিন্তু সাংবিধানিক রাজতন্ত্রকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এই ফিউল্যান্সরা সেটারই সমর্থক। আর জ্যাকোবিন, কর্ডেলিয়ার, এরা হচ্ছে র্যাডিক্যাল গ্রুপ, এরা অনেক চরমপন্থী, এরা ক্রমশই রাজতন্ত্রের উচ্ছেদ চাইবে। আচ্ছা, এখানে দেখো একটা দিন, জুলাই 14, 1790, মানে 89-এ বাস্তিল দুর্গ পতনের ঠিক 1 বছর পরের দিন। এই দিনটাতে একটা ফেথ দে লা ফেডারেশন বলে লেখা রয়েছে। এটা একটা উৎসব। এই উৎসবটা পালন করা হয় ওই বাস্তিল দুর্গ পতনের 1 বছর পূর্তি উৎসব হিসেবে। এই উৎসবটা ফ্রান্সে পালন করা হয়েছিল 1790-এ। এটাই বলা যেতে পারে যে এটাই প্রিকারসর, পরে যে এখন যে ফ্রান্সে ন্যাশনাল ডে বলে 14 জুলাই একটা উৎসব পালিত হয় গোটা দেশে, তারই সূচনা হচ্ছে এইটার মাধ্যমে। এই 1790 সাল থেকেই বাস্তিল দুর্গ পতনের উৎসব পালনটাকে চালু করে দেওয়া হয়। 1791 সাল, এই সময় দেখো, এই সময় থেকে আরো পরিস্থিতিটা ক্রমশ ঘোরালো হয়ে যাচ্ছে। 20 এবং 21 জুন রাজা, রাজ পরিবার প্যারিস থেকে পালানোর চেষ্টা করেন, অস্ট্রিয়াতে পালানোর চেষ্টা করছিলেন।
ছিলেন মারি আন্তোয়ানেত, তিনি ছিলেন অস্ট্রিয়ার রাজকুমারী। ফলে তিনি অস্ট্রিয়াতে পুরো রাজপরিবার পালানোর চেষ্টা করতে গিয়ে বিপ্লবী সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। তো এই ঘটনাটা রাজতন্ত্র এবং রাজা রাজ পরিবার সম্পর্কে বিতৃষ্ণা, বিরুদ্ধতা খুব বাড়িয়ে তোলে, এবং এটা মনে করেন যারা সাধারণ মানুষের কাছে এটা একটা রাজার বিশ্বাসঘাতকতা হিসেবে প্রতিপন্ন হয় এই ঘটনাটা, যে রাজা বিপ্লবী মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। রাজাকে যে রাজতন্ত্রকে বজায় রাখা হয়েছে বিপ্লব হয়ে যাওয়ার পরেও, রাজাকে তার মর্যাদা দিয়ে টুইলারির প্রাসাদে রেখে দেওয়া হয়েছে, এই কোনো বিশ্বাসের মর্যাদাই রাজা দেননি। তিনি পুরো পরিবার নিয়ে অস্ট্রিয়ায় পালিয়ে যাচ্ছিলেন, এবং পালিয়ে যাচ্ছিলেন মানে সেখান থেকে সৈন্য নিয়ে এসে আবার ফ্রান্স আক্রমণ করার জন্যই পালিয়ে যাচ্ছিলেন। তো এই ঘটনাটা রাজার প্রতি বিরুদ্ধতা অনেক গুণ বাড়িয়ে দেয় মানুষের মধ্যে। এই জন্য জুলাই 17 রাজার মানে রাজতন্ত্র উচ্ছেদের দাবিতে বহু মানুষ জড়ো হয়, এবং এই সময় যারা আর কি জাতীয় রক্ষী বাহিনী, ন্যাশনাল গার্ড, সেই ন্যাশনাল গার্ড যার নেতৃত্ব দিচ্ছিলেন তখন লাফায়েত, যিনি একজন রয়্যালিস্ট, যিনি রাজতন্ত্রের সমর্থক। লাফায়েতের নির্দেশে এই শাঁ মার নামক জায়গায় অসংখ্য জনতার উপরে গুলি চালানো হয়। প্যারিসের এই শাঁ মারেতে বিশাল সংখ্যক মানুষ জমায়েত হয়েছিল, এবং তারা সংবিধান সভায় একটা আবেদনপত্র জমা দিতে চাইছিলেন, এবং যেখানে তাদের দাবি ছিল যে কোনো সাংবিধানিক উপায় অবলম্বন করে রাজাকে ক্ষমতা থেকে অপসারিত করতে হবে। এই জমায়েতের উপরে জাতীয় রক্ষী বাহিনী গুলি চালায় এবং 50 জন মারা যায়। লাফায়েতের, এই যে বাই দ্য অর্ডার অফ লাফায়েত, লাফায়েত ছিলেন একজন রয়্যালিস্ট যিনি জাতীয় রক্ষী বাহিনীর দায়িত্বে ছিলেন। তার নির্দেশে 50 জন লোক নিহত হন জাতীয় রক্ষী বাহিনীর গুলিতে। এবারে 17 অগস্ট ডেক্লারেশন অফ পিলনিটস, এটা হচ্ছে কি যে ফরাসি বিপ্লব হওয়ার পরে যে অন্যান্য দেশগুলোতে ফরাসি বিপ্লব সম্পর্কে একটা বিরুদ্ধ মনোভাব তৈরি হয়েছে, এবং রাজতন্ত্রের পতন অন্যান্য যে রাজতান্ত্রিক দেশগুলো, ফ্রান্স ছাড়া সব দেশই তখন রাজতান্ত্রিক, তাদের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করেছে। তো সেই জন্য এই ডেক্লারেশন অফ পিলনিস হচ্ছে প্রাশিয়ার রাজা, মানে স্যাক্সনের যিনি শাসক, প্রাশিয়ার রাজা ফ্রেডরিক উইলিয়াম II এবং হোলি রোমান এম্পায়ার লিওপোল্ড II, যিনি ছিলেন, লিওপোল্ড ছিলেন এই মারি আন্তোয়ানেতের নিজের ভাই। তো লিওপোল্ড II এবং ফ্রেডরিক উইলিয়াম II এরা একসাথে হয়ে একটা ঘোষণা করেন, যেটাই ডিক্লারেশন অফ পিলনেজ বলে পরিচিত। সেই ঘোষণাটা হচ্ছে পিলনেজের দুর্গ থেকে, পিলনেজ কাসল থেকে এই ঘোষণাটা করা হয়, সেই জন্য এটাকে বলা হয় ডিক্লারেশন অফ পিলনেজ। সেখানে বলা হয় যে এই রোমান এম্পায়ার এবং ফ্রেডরিক উইলিয়াম II, যিনি রুলার অফ কিং অফ প্রাশিয়া, তারা একসঙ্গে ষোড়শ লুইকে সমর্থন জানাচ্ছেন এবং ফরাসি বিপ্লবকে ধ্বংস করার প্রতিশ্রুতি নিচ্ছেন। মানে ফরাসি বিপ্লবকে ধ্বংস করে ষোড়শ লুইকে তারা আবার রিইনস্টেট করবেন, তারা তার সমর্থনে থাকবেন, এই প্রতিশ্রুতি তারা নিচ্ছেন এই ডেক্লারেশনের মাধ্যমে। এবং এটাও ফ্রান্সে একটা খুব বড় প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এরকম একটা সময় 30 সেপ্টেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কার্যকাল শেষ হয়ে যায়, এবং 1 অক্টোবর লেজিসলেটিভ অ্যাসেম্বলি নামে একটা নতুন আইনসভা নির্বাচিত হয়। এই আইনসভায় দেখা যাচ্ছে যে ফিউলান্স যারা কিনা সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক, তারা 264টা আসন পায়। জ্যাকোবিন তারা 136, জ্যাকোবিন এবং কর্ডেলিয়ার যে ক্লাব, এই ক্লাবের যারা সদস্য তারা 136টা আসন পায়, এবং জিরন্ডিনরা 350টা আসন পায়। জিরন্ডিন কারা? ফ্রান্সের জিরন্ড বলে প্রদেশ থেকে এরা নির্বাচিত হয়েছিলেন, এবং এরা
চরমপন্থী এবং রাজপন্থী উভয়ের কোনো দিকেই এরা ছিলেন না। এরা চরমপন্থীও নন, আবার রাজতন্ত্রের অনুগামীও নন, এরা মাঝামাঝি। জিরন বেশিরভাগ সদস্যই জিরন্ড থেকে নির্বাচিত হয়েছিলেন, তাই এদের নাম হয়েছিল জিরন্ডিন। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসছি 1792। 1792-এ আচ্ছা, এই যে জিরন্ডিনরা পাওয়ারে আসলেন, জিরন্ডিনরা পাওয়ারে এসে জিরন্ডিনদের নেতা ছিলেন ব্রিসট। তিনি বললেন যে ফ্রান্স এখন বহিঃশত্রুদের দিয়ে ঘেরা একটি দেশ, একদিকে অস্ট্রিয়া, একদিকে প্রাশিয়া। এই লিওপোল্ড হচ্ছেন অস্ট্রিয়ার শাসক, যিনি হোলি রোমান এম্পায়ার, আর ফ্রেডরিক উইলিয়াম দ্য টু হচ্ছে প্রাশিয়ার। তো অস্ট্রিয়া এবং প্রাশিয়া এই দুটো দেশ, এবং তার সঙ্গে ক্রমশ আস্তে আস্তে ইংল্যান্ড, হল্যান্ড, এরাও সবাই যোগ দেবে, যে এরা সবাই ফ্রান্সের বিরুদ্ধে চক্রান্ত করছে। ফ্রান্সের যারা অভিজাত তাদের মধ্যে কেউ কেউ পালিয়ে গিয়েছিলেন ফরাসি বিপ্লব হওয়ার পরে, এবং যারা পালিয়ে যাননি তারা ভিতরে আছেন ফ্রান্সে, তারা একটা সারাক্ষণ চক্রান্ত রচনা করে চলেছেন যে কি করে ফ্রান্সের বিপ্লবটাকে ভেঙে ফেলা যায়। তো বাইরের দেশের সঙ্গে এই যে একটা চক্রান্তমূলক আঁতাত সারাক্ষণ চলেছে, এটাকে ভাঙার দরকার। তাই ব্রিসট বললেন যে ফ্রান্সকে রক্ষা করতে গেলে বা বিপ্লবকে রক্ষা করতে গেলে অবিলম্বে ফ্রান্সের উচিত হচ্ছে যুদ্ধ ঘোষণা করা, অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আচ্ছা, এখানে উল্টো দিকের যে মত ছিল, রবস্পিয়ারদের যে মতটা ছিল, যারা জ্যাকোবিন দলের সদস্য, তাদের মত ছিল যে এখন বহির্শত্রুর সঙ্গে লড়াই করার চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেশের যারা শত্রু তাদের উপরে আগে নিয়ন্ত্রণ স্থাপন করা। দেশের মধ্যে কারা শত্রু? যারা বিপ্লবকে সমর্থন করেননি, যারা অভিজাত, তারা বিপ্লবকে ধ্বংস করার জন্য সারাক্ষণই দেশের ভিতরে চক্রান্ত করে যাচ্ছিলেন, এবং এই চক্রান্তগুলো হচ্ছিল বলেই বাইরের শত্রুরা আক্রমণ করতে পারছে। ফলে ওদের মত ছিল যে চরমপন্থী যারা, জ্যাকোবেন যারা, তাদের মত ছিল হচ্ছে যে এখন বাইরের দেশের বিরুদ্ধে যুদ্ধ না করে দেশের আভ্যন্তরীণ শত্রুদেরকে নিয়ন্ত্রণে আনা। কিন্তু সেই মতটা শোনা হয়নি। 20 এপ্রিল অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফ্রান্স, কিন্তু এই যুদ্ধে একেবারেই ফ্রান্স কোনো সাফল্য অর্জন করতে পারেনি। এপ্রিল থেকে জুন প্রায় প্রত্যেকটা সীমান্তে ফ্রান্স পরাজিত হয়, এবং এই যুদ্ধের জন্য অর্থনীতির উপরে একটা বিরাট চাপ পড়ছে। আবার মূল্য বৃদ্ধি হয় এবং অত্যাবশ্যক পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে, তার ফলে সাধারণ মানুষের আর্থিক সংকট আরো বেড়ে যায়। এইরকম একটা সময় যখন দেশে যুদ্ধের সীমান্তে পরাজয় হয়েছে, সীমান্তের যুদ্ধে ফ্রান্সের পরাজয় হয়েছে, দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ, সেই রকম একটা অবস্থায় প্যারিসের যারা একেবারে মেহনতি জনতা, যাদেরকে সাঁ-কুলোত বলে বলা হয়, সাঁ-কুলোত আমি বলেছিলাম যারা শ্রমজীবী, প্যারিসের যারা শ্রমজীবী তারা হচ্ছে সাঁ-কুলোত, মানে যাদের প্রায় কিছু নেই বা খুব সামান্য কিছু আছে, খুব মানে খুবই দরিদ্র কারিগর, তারা এই সবাই সাঁ-কুলোত শ্রেণীর অন্তর্গত। মানে শহুরে দরিদ্র এবং শ্রমজীবী মানুষ হচ্ছে মূলত এই সাঁ-কুলোত শ্রেণীর মধ্যে পড়ে, তাদেরকে সাঁ-কুলোত বলে বলা হয়। এই সাঁ-কুলোত শ্রেণী এইরকম একটা সময় রাজনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 10 অগস্ট তারা তুইলেরির প্রাসাদ আক্রমণ করে, এবং তুইলেরির প্রাসাদ আক্রমণ করে রাজার 600 জন সুইস রক্ষী এবং ভৃত্যকে তারা হত্যা করে। রাজার পরিবার তারা আইনসভার কক্ষে আশ্রয় নিয়েছিলেন এবং তারা বেঁচে যান, কিন্তু 600 জন সুইস গার্ড এবং রাজার যারা ব্যক্তিগত পরিচারক তারা মারা যান, মানে তাদেরকে হত্যা করা হয়। তো এই ঘটনাটা, এটা একটা মানে বিপ্লবের ইতিহাসে এই যে অভ্যুত্থান 10ই আগস্টের, এটা একটা মানে ল্যান্ডমার্ক বা ওয়াটারশেড হিসেবে বলা যায়, যেটাকে ঐতিহাসিক লেফেভ দ্বিতীয় ফরাসি বিপ্লব নামে অভিহিত করছেন, সেকেন্ড ফ্রেঞ্চ রেভলিউশন। তো এই ঘটনার পরে প্যারিসে একটা চরমপন্থী কমিউন তৈরি হয়, এবং সেই কমিউন
নির্দেশ দেয় যে রাজতন্ত্রকে ইমিডিয়েটলি বরখাস্ত করতে হবে, মানে রাজাকে বরখাস্ত করতে হবে। রাজার মানে তার পদে থাকবেন না, তিনি আর রাজা থাকবেন না, এবং ক্রমশ কিছুদিন পরে রাজতন্ত্রটাই উঠে যাবে। মানে রাজাকে বরখাস্ত করা হয়, ক্রমশ রাজতন্ত্র অবসানের দিকেই এগোতে থাকে পরিস্থিতি। আচ্ছা, এটা যেটা বললাম এই তুইলেরি প্রাসাদ আক্রমণ যেটা, সেটা রাজার পতন ঘটলো, যার ফলে এইটাকে সেকেন্ড ফ্রেঞ্চ রেভলিউশন বলে বলছেন ঐতিহাসিক লেফেভ। আচ্ছা, সেপ্টেম্বর মাসের ডেটটা হচ্ছে 7th হবে, আমি দাঁড়াও 1 মিনিট আমি একটু দেখে বলছি। সেপ্টেম্বরের ডেটটা সেপ্টেম্বরের ফার্স্ট উইক হবে, আমি ডেটটা একটু কনফার্ম করবো, মানে 2 to 7 লিখেছি আমি, ওটা আমি একটু দেখে বলবো। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে প্যারিসের যে জেল, সেই জেলেও এই যারা সাকুলেট শ্রেণী, তারা প্যারিসের তারা ভায়োলেন্ট মব, তারা কারাগারগুলোতে আক্রমণ করে। এবং এর আগেও যেটা হয়েছে, যে প্রাশিয়ার যে সৈন্যবাহিনী, এই যে সেকেন্ড ফ্রেঞ্চ রেভলিউশন যেটা হচ্ছে, তুইলেরি প্রাসাদ যে আক্রমণ করছে সাকুলোতরা, তার ঠিক পরে পরে প্রাশিয়ার সৈন্যবাহিনী ফ্রান্সে ঢুকে পড়ছে। ফ্রান্সে ঢুকে ভার্দুন শহর পর্যন্ত তারা এগিয়ে এসে ভার্দুন দখল করে নিচ্ছে। তো এটা আবার যারা সাধারণ সংগ্রামী জনতা, তাদের মধ্যে অন্য প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তারা এটার পাল্টা হিসাবে প্যারিসের জেলগুলোকে আক্রমণ করে, প্রায় 1,500 বন্দী ছিল সেই সময় প্যারিসের জেলে, সেই 1,500 বন্দীকে তাদের নিয়ে একটা গণ আদালত করে এবং এই 1,500 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তো এটা একটা মানে ভয়ঙ্কর একটা ভায়োলেন্ট অ্যাক্ট। এবং যেটা দেখা যাচ্ছে যে জর্জ রুদে বলছেন যে এই যে 1,500 জন যাদেরকে মেরে ফেলা হলো, তাদের সবাই যে রাজনৈতিক বন্দী ছিলেন তা কিন্তু নয়, সবাই যে ধর্মযাজক বা রাজনৈতিক বন্দী ছিলেন এরকম নয়, এদের অনেকেই ছিলেন মানে যারা খুব সাধারণ অপরাধী, মানে চুরি বাটপারি করে ধরা পড়েছে এরকম লোকজন, যাদেরকে মারার কোনো প্রয়োজনই ছিল না, যারা বিপ্লবের জন্য কোনোভাবেই বিপজ্জনক নয়, এবং তারা একেবারে দরিদ্র শ্রেণীর লোকজন। কিন্তু সেই সময় সেই বাছবিচারটা করা হয়নি, নির্বিচারে এই 1,500 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, যেটা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। মানে এটা মানে ফরাসি বিপ্লবের যে লজ্জাজনক ঘটনাগুলো, কুখ্যাত ঘটনাগুলো, তার মধ্যে একটা হচ্ছে এরকম। একটা যেন হচ্ছে শাঁ দে মারের হত্যাকাণ্ড, যেখানে জনতার উপরে গুলি চলেছে। আর এখানে হচ্ছে জনতা প্যারিসের কারাগারগুলোতে আক্রমণ করেছে। হ্যাঁ, তাহলে এটাকে সেপ্টেম্বর হত্যাকাণ্ড বা সেপ্টেম্বর ম্যাসাকার বলে বলা হয়। আচ্ছা, এরপরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনাটা হয়তো খুব লজ্জাজনক একটা ঘটনা, কিন্তু এর একটা গুরুত্ব আছে, যেহেতু সংগ্রামী জনতা তার নিজের হাতে আইন তুলে নিয়ে এরকম একটা কাজ করতে পারছে, তার ফলে কি হচ্ছে যে একটা জনতার প্রাধান্য প্রতিষ্ঠিত হচ্ছে ইতিহাসে, এবং সেটা কোথাও সাধারণ মানুষ এবং সৈন্যবাহিনীর মনোবল বাড়াতে সাহায্য করছে। তাই ঠিক এর পরপরই দেখা যাচ্ছে যে যখন এই প্যারিসের ম্যাসাকারটা হলো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, তারপরে 20th সেপ্টেম্বর ভালমি গ্রামে ফ্রেঞ্চ ভিক্টরি আসছে, প্রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের একটা জয় আসছে, প্রাশীয় সেনাবাহিনীকে সীমান্তের বাইরে পাঠিয়ে দিচ্ছে। এই ভালমির যে ভিক্টরিটা, সেটা খুব বড় একটা ঘটনা বলে মনে করা হয়। এবং এই পরিস্থিতিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলিরও কার্যকাল শেষ হয়ে যাচ্ছে, বা লেজিসলেটিভ অ্যাসেম্বলির পতনই ঘটছে বলা যেতে পারে, কারণ নতুন একটা আইনসভার প্রয়োজন হচ্ছে এই পরিস্থিতিতে, যে আইনসভাটার নাম হচ্ছে ন্যাশনাল কনভেনশন। তাহলে প্রথমে ছিল ন্যাশনাল অ্যাসেম্বলি, এটা একটু মানে মাথায় নিয়ে নাও। প্রথমে থার্ড এস্টেট তৈরি করলো ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলিটা সংবিধান রচনার কাজে ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে পরিচিত হলো। তার কার্যকাল ছিল
1791 30 সেপ্টেম্বর পর্যন্ত। 1 অক্টোবর 1791 থেকে লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাজ করলো। এটা কাজ করলো কবে পর্যন্ত? এই সেপ্টেম্বর 20 পর্যন্ত 1792। 1792 20 সেপ্টেম্বর ন্যাশনাল কনভেনশন বলে একটা নতুন আইনসভা তৈরি হলো। এর প্রথম কাজই ছিল হচ্ছে ফর্মাল অ্যাবলিশন অফ মনার্কি। প্রথম রাজতন্ত্রকে ফর্মালি অ্যাবলিশ করা হলো। রাজাকে তো আগেই বরখাস্ত করা হয়েছিল, কিন্তু রাজতন্ত্রের উচ্ছেদ করা হলো 21 সেপ্টেম্বর। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে 10 ডিসেম্বর থেকে লুই দ্য 16 বিচার শুরু হলো। এর আগে পর্যন্ত এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলেছে। রাজার রাজতন্ত্রকে রেখে দেওয়া, এর পক্ষপাতী অনেকেই ছিলেন, কিন্তু জ্যাকোবিনরা প্রথম থেকেই রাজতন্ত্রের উচ্ছেদের সমর্থক এবং রাজাকে বিচার করা হবে এবং রাজাকে আলটিমেটলি যে গিলোটিনে হত্যা করা হবে, এই যে পুরো প্রসেসটা চলবে। এই দেখো পরের এতে 1793 21 জানুয়ারি রাজার এক্সিকিউশন হবে, রাজাকে গিলোটিনে হত্যা করা হবে। সেই ব্যাপারটা ডিসেম্বর 10 থেকে শুরু হলো, তার ট্রায়ালটা শুরু হলো এবং এখানে বিভিন্ন পক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলে। তারপর জিরন্ডিনরা রাজার এই যে পালানোর ঘটনাকে মোটেই ভালো চোখে দেখেননি, তারাও মনে করছেন এটা রাজা বিশ্বাসভঙ্গ করছেন। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আবার ষোড়শ লুইকে ক্ষমা করার কথাও বলছেন এবং রাজার মৃত্যুদণ্ড এবং রাজার শাস্তি এটা নিয়ে জিরন্ডিনদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য আছে। মানে বেশিরভাগই এটাকে সমর্থন করছেন না, রাজাকে শাস্তি দেওয়া, রাজার মৃত্যুদণ্ড এগুলোকে সমর্থন করছেন না। এই টাসলটা চলছে, কিন্তু চলতে গিয়ে যেটা দেখা যাচ্ছে ফাইনালি জ্যাকোবিনরাই উইন ওভার করছে, কারণ বেশ কিছু সদস্য এখানে ছিলেন যাদের প্লেন বা মার্শ বলা হতো, যারা কোনো পক্ষেই নেই, তারা মাঝামাঝি আছেন। সেই রকম সদস্যদের যারা নিউট্রাল সদস্য, তাদের কাছেও রাজার এই পালিয়ে যাওয়ার ঘটনাটা একটা খুব খারাপ একটা মেসেজ নিয়ে গিয়েছিল। তাই তারা জ্যাকোবিনদেরই সমর্থন করছেন যে রাজার চরম শাস্তি এবং মৃত্যুদণ্ড হওয়া উচিত। তো এইভাবে দেখা যাচ্ছে যে ডিসেম্বর 10 যে ট্রায়ালটা শুরু হচ্ছে সেটা পরের বছর 21 জানুয়ারিতে গিয়ে শেষ হচ্ছে, যখন ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হচ্ছে এবং পরবর্তীকালে 16 অক্টোবরে তার স্ত্রী মারি আন্তোয়ানেতকেও গিলোটিন করা হবে। আচ্ছা, এবার হচ্ছে ফেব্রুয়ারি 1 ফ্রান্স ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কারণ এই দেশগুলো ক্রমশ পরস্পর কোয়ালিশন তৈরি করে বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে আসবে। ফলে ফ্রান্সকেও তার ডিফেন্স তৈরি করতে হবে। তো ফ্রান্স ফেব্রুয়ারি 1 ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। 7 মার্চ স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আচ্ছা, এর মধ্যে গোটা দেশ জুড়ে প্রতি বিপ্লবী অভ্যুত্থান শুরু হতে থাকলো বিভিন্ন জায়গায়, যেটা শুরু হলো হচ্ছে ভেন্ডি দিয়ে। ভেন্ডিতে প্রথম প্রতি বিপ্লবী চক্রান্ত মাথা তুলে দাঁড়ালো। ভেন্ডি থেকে এই চক্রান্ত ছড়িয়ে গেল ফ্রান্সের বিভিন্ন প্রান্তে। এই যে পরিস্থিতি, যখন মানে বিপ্লবটা সত্যি সত্যি একটা খুব বিপজ্জনক অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে ফ্রান্স ঘিরে আছে, ফ্রান্সের মতো একটা দেশ, তাকে ঘিরে আছে অন্যান্য রাজতান্ত্রিক দেশগুলি, যাদের সঙ্গে অনবরত ফরাসি অভিজাতরা যোগাযোগ করছেন, যাদের মধ্যে অনেক ফরাসি অভিজাত পালিয়েও গেছেন ওই সমস্ত দেশগুলোতে। ওখানে বসে থেকে এখানের সঙ্গে যোগাযোগ করে তারা ফ্রান্সের এই বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মানে একদম আগুনের উপরে বসে থাকা যাকে বলে, পুরো যৌতুগৃহের অবস্থা তখন বিপ্লবী ফ্রান্সের, যে দেশগুলো ঘিরে ফেলেছে ফ্রান্সকে এবং ফ্রান্সের মধ্যে বিভিন্ন জায়গায় প্রতি বিপ্লবী অভ্যুত্থান ঘটছে বিপ্লবকে মেরে ফেলার জন্য। এইরকম একটা অবস্থায় 19 মার্চ ন্যাশনাল কনভেনশন দুটো কমিটি তৈরি করলো, কমিটি অফ পাবলিক সেফটি এবং কমিটি অফ জেনারেল সিকিউরিটি।
এই দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী কয়েকটা বছরে। এরা নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য বিভিন্ন স্টেপ নেবে বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য। আচ্ছা, এপ্রিল 6 থেকে মে 30 এই সময়কালের মধ্যে কমিটি অফ পাবলিক সেফটি তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেবে। আচ্ছা, জুনের প্রথম দিকে জিরন্ডিনরা বহিষ্কৃত হবে ন্যাশনাল কনভেনশন থেকে। এবং অন্যদিকে কারা বহিষ্কার করবে না, মাউন্টেন বলা হতো যে পার্টিটা, যে পলিটিক্যাল পার্টিটা ইয়েতে আইনসভা ন্যাশনাল কনভেনশনে ছিল, তারা বেসিক্যালি হচ্ছে ওই জ্যাকোবিন, কর্ডেলিয়ার এই যে চরমপন্থী গ্রুপগুলো, পলিটিক্যাল ক্লাবগুলো, তাদের সদস্যরাই যে পলিটিক্যাল পার্টির ব্যানারে ওই ইলেকশনটা লড়েছিলেন, সেই পলিটিক্যাল পার্টিটার নাম হয়েছিল মাউন্টেন। কারণ তারা অনেক উঁচু একটা জায়গায়, অনেক উঁচু চেয়ারে বসতেন। আরেকটা হচ্ছে কি যে তারা সভার বাঁ দিকে বসতেন, সেই জন্য তাদের ওইখান থেকে তাদের নাম হলো বামপন্থী বা লেফটিস্ট। আর যারা রাজাকে সমর্থন করতেন তারা বসতেন ডান দিকে, ওইখান থেকে নাম এলো রাইটিস্ট। মানে এখন আমরা দক্ষিণপন্থী বা রাইটিস্ট যে কথাগুলো বলি, সেটার উৎসটা হচ্ছে এটা। তো মাউন্টেন যারা, এরা জিরন্ডিনদের ক্রমশই গণসমর্থন কমছিল, কারণ যেহেতু ফ্রান্সের নিরাপত্তার অভাব হচ্ছিল, বহিঃশত্রুর দ্বারা ফ্রান্স ঘিরে আছে এবং ফ্রান্সের ভেতরেও একের পর এক প্রতি বিপ্লবী অভ্যুত্থান ঘটছে। সেরকম একটা সময় জিরন্ডিনদেরকে বহিষ্কৃত করা হয়, কারণ জিরন্ডিনরা এই পরিস্থিতিতে তারা প্রথমত তারা অনেকেই রাজা এবং রানীর বিরুদ্ধে এরকম স্টেপ নেওয়ার পক্ষে ছিলেন না, এবং তাদের যে স্ট্যান্ডটা বিভিন্ন ক্রুশিয়াল মোমেন্টে সেগুলো খুব ক্লিয়ার ছিল না, যে কোথায় প্রতি বিপ্লবীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই ব্যাপারে জিরন্ডিনরা খুব পরিষ্কার স্ট্যান্ড নিতে পারেননি। তাই তাদের বহিষ্কার ঘটে। 13ই জুলাই জাঁ পল মারা বলে জ্যাকোবিনদেরই একজন বড় নেতা, তাকে হত্যা করা হয়। কারণ এদের মধ্যে আবার নানা রকম গোষ্ঠী দ্বন্দ্ব ছিল। মারার, রবস্পিয়ার এবং মারা এই দুজনে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। মারার মৃত্যুর পরে ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার এই কমিটি অফ পাবলিক সেফটির দায়িত্বে আসেন, সিপিএস, কমিটি অফ পাবলিক সেফটি। তো এই জ্যাকোবিনদের মধ্যেও যে নানা রকম গোষ্ঠী দ্বন্দ্ব ছিল তার প্রমাণ হচ্ছে এইটা। এবং ফাইনালি মারার হত্যাকাণ্ডের পরে জ্যাকোবিনদের পুরো দায়িত্ব গ্রহণ করেন রবস্পিয়ার। এই রবস্পিয়ারের নেতৃত্বেই জ্যাকোবিন প্রজাতন্ত্র কাজ করে, যে সময়কালটাকে সন্ত্রাসের শাসন বলে বলা হয়। এটা মনে করা হয় যে সতেরোই সেপ্টেম্বর 1793 এই সময় থেকে সন্ত্রাসের শাসন শুরু হচ্ছে। এবার সন্ত্রাসের শাসন কথা দেখো আমি ইনভার্টেড কমার মধ্যে রেখেছি, মানে সন্ত্রাস কতটা সন্ত্রাস ছিল, আদৌ ওটাকে সন্ত্রাস বলা যাবে কিনা, হ্যাঁ এটা নিয়ে একটা বিতর্ক আছে, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু প্রচলিত অর্থে যে জ্যাকোবিন শাসনে যে সময়টা, সেই সময়টাকে বলা হয় সন্ত্রাসের শাসন। এই সময় এই দিনটাকে কেন বলা হচ্ছে যে এই সময় থেকে রেইন অফ টেরার শুরু হলো, সন্ত্রাসের শাসন কেন শুরু হলো না, সেপ্টেম্বর 17, 1793 এই সময় ল অফ সাসপেক্ট বলে একটা আইন পাশ করা হলো। মানে ল অফ সাসপেক্ট হচ্ছে, মানে বলতে পারা যায় যে ফরাসি বিপ্লবের আগের যুগে যেরকম লেত্রি দি ক্যাশে বলে যে আইনটা ছিল, যে রাজা যে কোনো সময় কোনো পরোয়ানা পাঠিয়ে যে কাউকে ধরে নিয়ে যেতে পারবেন, যে কাউকে বন্দি করতে পারবেন, কোনো কারণ দেখাতে হবে না। এই ল অফ সাসপেক্ট হচ্ছে প্রায় ওরকম একটা জিনিস, যেখানে যে এই নতুন যে প্রজাতন্ত্র, সে একটা আইন মারফত যে কাউকে যদি মনে করে যে এই প্রজাতন্ত্রের পক্ষে এই বিপজ্জনক, তাহলে শুধু ওয়ারেন্ট ইস্যু করে দিয়ে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে। সেজন্য ল অফ সাসপেক্টটা হচ্ছে একটা কুখ্যাত আইন। তো এইটা চালু হচ্ছে, এবং এইটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে মনে করা হচ্ছে যে রেইন অফ টেরার শুরু হচ্ছে ফ্রান্সে 1793 এর 17ই সেপ্টেম্বর। এবার 17 এর পরে দেখা যাচ্ছে যে
ল যেটা তৈরি হলো, ল অফ সাসপেক্ট, সেখানে তো যে কোনো লোককে যে কোনো সময় ধরে নিয়ে এসে গিলোটিনে হত্যা করা যাচ্ছে, এবং তার একটা খুব বড় প্রচুর মানুষ মারা গিয়েছিলেন এই সময়। এবং এই সময় দেখা যাচ্ছে রবস্পিয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ নিচ্ছেন, পুরোপুরি কন্ট্রোল করছেন পুরো ঘটনাবলীকে। 16 অক্টোবর 1793-তে মারি আন্তোয়ানেতের এক্সিকিউশন হচ্ছে। একদম শুরুতেই রানীর কে গিলোটিন করে এই রেইন অফ টেরার এগোচ্ছে। কিন্তু যেটা আলোচনা করার, যেটা আজকের আলোচনা করার জায়গা নেই, নেক্সট ক্লাসে আলোচনা করব আমি, যে এই যে সন্ত্রাসের শাসন বলে যে সময়টাকে আমরা বলছি, সেই সময় কি শুধুই সন্ত্রাস হয়েছিল? সন্ত্রাস হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই, কারণ প্রচুর সংখ্যক মানুষকে এই সময় গিলোটিনে হত্যা করা হয়েছিল এই আহ, অজুহাতে যে এনারা বিপ্লবের জন্য, এদের বেঁচে থাকা, এদের অস্তিত্ব বিপ্লবের পক্ষে খুব বিপজ্জনক, মানে এরা থাকলে বিপ্লব ধ্বংস হয়ে যেতে পারে। এই যুক্তিতে প্রচুর মানুষকে গিলোটিনে হত্যা করা হয়। এবং সেই যাদের যাদের হত্যা করা হয় তাদের মধ্যে সবাই যে প্রতি বিপ্লবী ছিলেন, সবাই যে বিপ্লব ধ্বংস করতে চাইছিলেন, এরকম একেবারেই নয়। বহু সংখ্যক সাধারণ মানুষ এই গিলোটিনে হত্যা হয়েছে। সেই জন্য এটা অনেকে মনে করেন যে যাদের জন্য রবস্পিয়ার ভাবছিলেন, মানে রবস্পিয়ার হচ্ছেন জ্যাকোবিন দলের একজন অন্যতম নেতা, যারা সাধারণ মানুষ, নিচের তলার মানুষের কথা ভাবে। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে তিনি যে স্টেপগুলো নিচ্ছেন, তাতে আলটিমেটলি কিন্তু অনেক সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে, মানে বহু নিরীহ নিরপরাধ সাধারণ মানুষ এই গিলোটিনে প্রাণ বিসর্জন করছেন, কারণ তখন মনে হয়েছে যে তারা বিপজ্জনক। এবং এখানে একটা, যেহেতু জ্যাকোবিনদের মধ্যেও নানা রকমের গোষ্ঠী ছিল, নানা রকমের ফ্যাকশন ছিল, সেই ফ্যাকশন গুলোর মধ্যে যে পারস্পরিক দলাদলি, তার ফলেও বহু মানুষের প্রাণ গেছে। মানে কেউ যদি কোনো গোষ্ঠীর ঘনিষ্ঠ হয়, অন্য গোষ্ঠী মনে করছে যে এই গোষ্ঠীর পাওয়ারকে নেওয়ার ইচ্ছা, এবং যে যখন পাওয়ারে আসছে সে তখন তার বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনদেরকে গিলোটিনে হত্যা করছে। এবং এইভাবে যেটা মানে কালমিনেশনটা হচ্ছে, ফাইনালি রবস্পিয়ারকেও গিলোটিনে হত্যা করা হয়। রবস্পিয়ারের গিলোটিন করার মাধ্যমে এই সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। এবং শুধু তাই নয়, মানে এই ফরাসি বিপ্লবের যে গতি প্রকৃতির উপরে বামপন্থী শক্তির নিয়ন্ত্রণ, সেটাও প্রায় বেশ কিছুদিনের জন্য চলে যায় রবস্পিয়ারের গিলোটিন করার পর। যখন রবস্পিয়ারকে গিলোটিন করা হচ্ছে, তখন সত্যি সত্যি একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো লোককে গিলোটিনে হত্যা করা হচ্ছে। কিন্তু তার পাশাপাশি আরো কিছু কাজ হয়েছিল। এই সময় শুধুমাত্র যে মানুষকে গিলোটিনে হত্যা করা হয়েছিল তা নয়, দেশে যারা অসাধু ব্যবসায়ী, মজুতদার, যারা জিনিসপত্র হোর্ড করে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দিচ্ছে, তাদেরকে আহ, নিয়ন্ত্রণ করার জন্য খুব কঠোর কিছু আইন বেরিয়েছিল। ল অফ ম্যাক্সিমাম, ল অফ মিনিমাম, এই দুটো আইন বার করে দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের ম্যাক্সিমাম কত টাকা সে নিতে পারে এটাকে বেঁধে দেওয়া হচ্ছে। এবং যদি কোনো মজুতদার যদি ধরা পড়ে যে হোর্ড করছে জিনিসপত্র, জিনিসপত্র মজুত করে দাম বাড়িয়ে দিচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এরকম জানানো হয়েছিল। এবং সত্যি সত্যি সেটা হয়েছিল। তার ফলে কিছুদিনের জন্য হলেও অর্থনীতিতে একটা পরিবর্তন আসে। অর্থনীতির ম্যাম, আটকে গেল তো। কিছু শোনা যাচ্ছে কি তোদের? না না কিছু আমিও শোনা যাচ্ছে শুনছি না। না। ও আচ্ছা, আমি ভাবলাম আমারই নাকি। আমিও তাই ভেবেছিলাম আমার। সবাই তাই ভেবেছিল। লল।
আমি না ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম কোনো একটা সময়, যেটা আমি বুঝতে পারিনি। তোমরা হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম। অনেকক্ষণ ধরে আমরা শুনতে পাচ্ছিলাম না কিছু, হ্যাঁ, তারপর আপনি তারপরে লেফট বুঝলাম। হয়ে হ্যাঁ, গেলেন। আচ্ছা, আমি তো বুঝতেই পারলাম না তাহলে কি শুনলে আর কি শুনলে না। ধর আমি আরেকবার একটু স্ক্রিন শেয়ারটা করে দেখাচ্ছি। হ্যাঁ, এইটা দেখো, আমি এইটা বলছিলাম যখন এই এপ্রিল 20-তে ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এগুলো তোমরা শুনেছিলে? হ্যাঁ ম্যাম, ম্যাম ওই তো সন্ত্রাসের যে সেগমেন্টটা চলছিল ওইটা হচ্ছিল। আচ্ছা, তাহলে এগুলো তো আমি করে দিয়েছিলাম, এগুলো হ্যাঁ আলোচনা। হ্যাঁ, এগুলো হয়ে গেছিল। হ্যাঁ এখানে তো ওই কমিটি অফ, এইটা আমি তাহলে আরেকবার ভালো করে বলে দিই। 1793-তে যেটা হলো যে 21শে জানুয়ারি ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হলো, এবং এটার জন্য একটা ট্রায়াল চলেছিল 1792 10ই ডিসেম্বর থেকে। এবং বিভিন্ন যে গোষ্ঠীগুলো, রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র বিতর্ক হয়েছে এটা নিয়ে। রাজতন্ত্রের সমর্থক না হয়েও জিরন্ডিনদের অনেকেই তারা মনে করছেন যে রাজার শাস্তি এবং মৃত্যুদণ্ড এটা দেওয়া উচিত নয়। তারা রাজার পালানোর ঘটনাটাকে প্রত্যেকেই মনে করছেন একটা বিশ্বাসভঙ্গ, কিন্তু রাজার শাস্তি এবং মৃত্যুদণ্ড এটাকে তারা চরম স্টেপ হিসেবে মনে করছেন। কিন্তু চরমপন্থী যারা জ্যাকোবিন এবং কর্ডেলিয়ার, তারা মনে করছে যে রাজার মৃত্যুদণ্ডই প্রাপ্য। এইভাবে ফাইনালি জ্যাকোবিনরাই জিতে যায়। যারা নির্দল সদস্য ছিলেন আইনসভার, তাদের সমর্থন নিয়ে জ্যাকোবিনরা এইটাকে পাস করাতে সক্ষম হয়, রাজার মৃত্যুদণ্ডের আদেশ। যারা নির্দলও ছিলেন তারা রাজার এই পালিয়ে যাওয়ার ঘটনাটায় তাদের উপরে একটা খুব বিরূপ প্রতিক্রিয়া হয়, সেই জন্য তারাও রাজার এই মৃত্যুদণ্ডে তারা সমর্থন জানান। পুরো 21শে জানুয়ারি রাজার মৃত্যু হয়, রাজার গিলোটিনে হত্যা করে। তারপরে ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্পেন, এগুলোর যে মিলিত বাহিনী তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ফেব্রুয়ারিতে, মার্চে। এবং দেশের ভিতরেও বিভিন্ন প্রতি বিপ্লবী অভ্যুত্থান শুরু হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে ক্রমশ দেশের চরমপন্থী নেতৃত্ব শক্তিশালী হয়ে উঠছে। 19শে মার্চ ন্যাশনাল ম্যাম, এগুলো বলেছেন একটু আগে, ওই ল অফ সাসপেক্ট অত সাসপেক্ট অব্দি থেকে, বলছেন। আচ্ছা আচ্ছা, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, ল অফ সাসপেক্ট হচ্ছে ওই যে কোনো মানুষকে, যে কোনো নাগরিককে সন্দেহভাজন হিসেবে, বিপ্লবের পক্ষে বিপজ্জনক হিসেবে যদি মনে করা হয়, তাহলে এই কমিটি অফ পাবলিক সেফটি যদি কোনো একটা ইনস্ট্রাকশন, কোনো একটা অর্ডার দেয়, তাহলে যে কোনো মানুষকে বন্দি করে তাকে গিলোটিনে হত্যা করা যায়, সেখানেও কোনো বিচার হবে না। এটা প্রায় ওই প্রাক বিপ্লব যুগে লেত্রি দি ক্যাশে বলে যে আইনটা ছিল, সেই আইনের মতোই কুখ্যাত একটা আইন। এইভাবেই সন্ত্রাসের শাসন শুরু হচ্ছে, এবং এই সন্ত্রাসের যে শাসন সেটাকে লিড করছেন ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার। দেখা যাচ্ছে যে রবস্পিয়ার এই যে জ্যাকোবিনদের মধ্যেও বিভিন্ন রকমের গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীদের সংঘাত ছিল, স্বার্থের, ব্যক্তিত্বের সংঘাত ছিল। যেরকম মারার সঙ্গে রবস্পিয়ারের একটা ব্যক্তিত্বের সংঘাত ছিল। মারাকে হত্যা করা হলো 13 জুলাই, তারপর রবস্পিয়ার ক্ষমতায় আসলেন। তো এই যে পারস্পরিক যে দ্বন্দ্ব, সেটাও অনেক সময় পাবলিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে রাষ্ট্রের বিপজ্জনক হিসেবে এই ল অফ সাসপেক্ট দিয়ে সেই ব্যক্তিকে নিয়ে এসে গিলোটিনে হত্যা করা হচ্ছে। মানে যে গোষ্ঠী যখন পাওয়ারে থাকছে বা যে ব্যক্তি যখন পাওয়ারে থাকছে, তার সঙ্গে কোনো ব্যক্তিগত বিরুদ্ধতা, ব্যক্তিগত শত্রুতা, সেগুলোকে মেটানো হচ্ছে এই ল অফ সাসপেক্ট দিয়ে। তার ফলে অসংখ্য মানুষ এই সময় গিলোটিনে মারা যায়, এবং সন্ত্রাসের শাসন সত্যিই চলেছিল প্রায় 1.5 বছর ধরে। কিন্তু যেটা কম আলোচিত বিষয় সেটা হচ্ছে যে এই সময়ে ফ্রান্সের অর্থনীতিকে আবার বেঁধে ফেলার চেষ্টা করা হয়। যারা অসাধু ব্যবসায়ী, যারা মজুতদার, যারা জিনিসপত্র জমিয়ে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে চাইছে অন্যায়ভাবে, সাধারণ মানুষের
তাতে আরো বেশি করে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হচ্ছে, তাদের বিরুদ্ধে খুব কঠিন স্টেপ নেয় এই কমিটি অফ পাবলিক সেফটি, এবং তারা সমস্ত মজুতদারদের একটা ল অফ ম্যাক্সিমাম এবং ল অফ মিনিমাম বলে ঠিক করে দেওয়া হয়, যেখানে দ্রব্যের ঊর্ধ্বমূল্য বেঁধে দেওয়া হয় যে এর বেশি দাম নেওয়া যাবে না, হ্যাঁ, বা কোনো জিনিসকে হোল্ড করা যাবে না, জমিয়ে রাখা যাবে না, দাম বাড়ানোর জন্য জমিয়ে রেখে পরে বাজারে ছাড়া সেটাকে আইনের চোখে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয় এবং তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হয়। তার ফলে দেখা যাচ্ছে যে কিছুদিনের জন্য হলেও অর্থনীতিতে একটা নিয়ন্ত্রণ আসছে এবং সাধারণ মানুষের যে ভয়ঙ্কর একটা অর্থনৈতিক সংকট সেটা কিছুটা কাটছে এই সময়টায়, যখন জ্যাকোবিনরা তাদের প্রজাতন্ত্র, যখন জ্যাকোবিন পরিচালিত যে প্রজাতন্ত্র যখন পাওয়ারে থাকছে। কিন্তু সেটা খুব অল্প দিনের জন্য, এবং অল্প দিনের মধ্যে জ্যাকোবিনরা তাদের ক্ষমতা হারিয়ে ফেলছে এবং রবস্পিয়ারকেও ফাইনালি গিলোটিন করা হয়। এবং সেই ঘটনার মাধ্যমে ফরাসি বিপ্লবের যে গতি, তার উপরে বহুদিনের জন্য বামপন্থী বা চরমপন্থীদের নিয়ন্ত্রণ চলে যায়, তারা বহুদিনের জন্য আর ক্ষমতায় ফিরতে পারে না। এর পরবর্তীকালে ক্রমশ দক্ষিণপন্থীদের হাতে ক্ষমতা চলে যাবে এবং একটা সময় এটা সুযোগ নিয়ে নেপোলিয়ন বোনাপার্ট সম্পূর্ণভাবে ফরাসি বিপ্লবকে ধ্বংস করে সম্রাট উপাধি নিয়ে তিনি সিংহাসনে আসবেন। ফরাসি বিপ্লবের যে প্রজাতান্ত্রিক আদর্শ সেটা অচিরেই নষ্ট হয়ে যাবে। তো ফলে এইটা একটা খুব বড় একটা মোড় ঘোরানো ঘটনা বলে মনে করা হয়, যে জ্যাকোবিন প্রজাতন্ত্রের পতন। জ্যাকোবিন প্রজাতন্ত্রের যে কার্যকলাপ, এই সময়কালটাই সন্ত্রাসের শাসন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে, যেটা তোমাদের এই পরের দিন আমি পড়াবো। এই ল অফ সাসপেক্ট দিয়ে যে হত্যাকাণ্ডগুলো শুরু হলো, তার একটা অন্যতম হচ্ছে 16 অক্টোবর মারি আন্তোয়ানেতের এক্সিকিউশন। রাজাকে তো আগেই গিলোটিন করা হয়েছিল 21শে জানুয়ারি, 16 অক্টোবর রানীকেও গিলোটিন করা হলো। এবং এই যে ন্যাশনাল কনভেনশন যেটা তৈরি হলো, ন্যাশনাল কনভেনশনটা কবে তৈরি হলো তোমাদের দেখালাম আমি, সেপ্টেম্বর 19 মার্চ। হ্যাঁ 17 না, এই সময় 20th সেপ্টেম্বর ন্যাশনাল কনভেনশন এলো। এই ন্যাশনাল কনভেনশনই অ্যাবলিশন অফ মনার্কি যখন হলো, রাজতন্ত্রের অবসান করে প্রজাতন্ত্রকে আবার ফাইনালি ঘোষণা করলো, ফ্রান্স একটা প্রজাতন্ত্রে পরিণত হলো। আর 19শে মার্চ যেটা করলো ন্যাশনাল কনভেনশন, কমিটি অফ পাবলিক সেফটি এবং কমিটি অফ জেনারেল সিকিউরিটি তৈরি করলো। তো এই ন্যাশনাল কনভেনশন রাজা এবং রানী দুজনকেই গিলোটিন করে সম্পূর্ণ ফরাসি প্রজাতন্ত্রের একটা পূর্ণাঙ্গ চেহারা তুলে ধরলো, এবং সেখানের কন্ট্রোলটা ছিল, নিয়ন্ত্রণ ছিল সম্পূর্ণভাবে চরমপন্থীদের হাতে। সেই ইতিহাসটা আমরা এর পরের দিনে পড়বো, এই সোমবার দিন আমরা তাহলে ওই সন্ত্রাসের শাসন, জ্যাকোবিন প্রজাতন্ত্র এবং সন্ত্রাসের শাসন, এই টপিকটা আমরা নেক্সট দিন পড়বো। এই পর্যন্ত যাবার আগে তোমরা, আগের দিন আমরা সংবিধান সভা পড়েছি, সংবিধান সভা থেকে শুরু করে এই জ্যাকোবিন প্রজাতন্ত্র অবধি যে আসলো ইতিহাসের ধারাটা, সেইগুলো আমরা কোন কোন ঘটনাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, সেটা আজকে আলোচনা করলাম। এগুলো দেখে নিলে বুঝতে পারবে যে কিভাবে জ্যাকোবিনরা পাওয়ারে এলো এবং কিভাবে এবার সেই পাওয়ার থেকে তারা দূরে চলে গেল।